গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হয়ে গেছে নেক্সট ডে, মানে আজকে হচ্ছে টুয়েসডে। আমরা এখন সকাল বাজে 7টা, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করতে যাব। আজকে আমরা দারিংবাড়ি ছেড়ে বেরিয়ে যাব গোপালপুরের দিকে। তো আমার ছেলে মোটামুটি হাফ রেডি হয়ে গেছে, আর এই হচ্ছে আমার আজকের ড্রেস। মোটামুটি হাফ রেডি হয়েছি, নিচে পাজামা পরে আছি, জিন্স পরে নেবো। এটা আমার অনেক পুরোনো একটা কুর্তি, বাট পরে নিয়েছি। সাম্য রেগে গেছে কারণ ও ভিডিও করবে, কাজে নেক্সট ভিডিওটা সাম্য করবে। এই লাস্ট টাইম একবার এই পাহাড়কে টাটা বলে দিই, টাটা টাটা টাটা। তো দারিংবাড়ি স্টে আমাদের এই অবধি, আমরা এখন এখানে বেরোচ্ছি। এই যে রুম আমরা খালি করে দিয়েছি, রুম খালি, আমরা বেরিয়ে যাচ্ছি গাড়িতে গোপালপুরে। আচ্ছা তুমি 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 বলো। হ্যালো, এই যে দেখো আমার চাম্মা, আজ এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। টাটা বাই। তাহলে আপনারা শুনে নিয়েছেন, আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, টাটা বাই বাই। নমস্কার বন্ধুরা, ওড়িশা দারিংবাড়ি ভ্রমণের এই তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা ছিল আমাদের ঘোরার তৃতীয় দিন। সকালবেলা উঠে হেভি ব্রেকফাস্ট করে আমরা দারিংবাড়িকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম গোপালপুরের উদ্দেশ্যে। তবে এবার একটু অন্য রাস্তা দিয়ে গেছিলাম, কারণ রাস্তায় আমরা অনেক কিছু দেখে নিতে চেয়েছিলাম। তার মধ্যে প্রথম ছিল জিরাং মনস্ট্রি। ওড়িশার মাঝে এইরকম যে একটি তিব্বতী মনস্ট্রি আমরা দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। এত সুন্দর শান্ত পরিবেশ, স্নিগ্ধ পরিবেশ, যে সেই মনস্ট্রি আমাদের সবার মন ভরিয়ে দিয়েছিল। দারিংবাড়ি থেকে বেরিয়ে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা আমাদের লেগেছিল এই মনস্ট্রিটি পৌঁছতে। রাস্তা মোটামুটি ভালো ছিল, শেষের 2-3 কিলোমিটার একটু খারাপ ছিল। রাস্তা মোটামুটি বিভিন্ন শহরের এবং গ্রামের মধ্য দিয়ে হওয়ায় মাঝে মাঝে খানিক ভিড়ভাট্টা থাকলেও মোটের ওপর ভালোই ছিল। এই দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি জিরাং মনস্ট্রি। এই যে সামনে মুখ্য মনস্ট্রিটি, আর আশেপাশে রয়েছে আরও কিছু ঘর। সেগুলো কি কেন লাগে একটু পরে আপনাদের জানাচ্ছি। তো এই মনস্ট্রির চারপাশে ছিল পাহাড় ঘেরা, আর সামনে ছিল নদী বা ছোট ঝর্ণার একটি প্রতিরূপ, যার জন্য এই পরিবেশটি আরও সুন্দর লাগছিল, ভালো লাগছিল। আমরা সবাই প্রথমে মনস্ট্রির মেন যে মন্দিরটা আছে সেখানে গেছিলাম। আর ওই দেখুন, এখানে আমরা 2 নম্বর কাপল শ্যুট দেখতে পেয়েছিলাম। এবার আমরা আস্তে আস্তে বুঝতে পারছিলাম যে ওড়িশায় এই প্রি ওয়েডিং ফটোশ্যুট খুবই পপুলার। যে কোনো দ্রষ্টব্য স্থানে কিছু জনকে আমরা পেয়ে যাচ্ছিলাম যারা প্রি ওয়েডিং বা পোস্ট ওয়েডিং ফটোশ্যুট করতে এসছে। যাই হোক, আমরা এবার পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে। এই দেখুন, এটা হচ্ছে মনস্ট্রির ভিতরে। সামনে গৌতম বুদ্ধের স্নিগ্ধ শান্ত সৌম্য মূর্তি। আর বাইরে যতই কোলাহল থাকুক না কেন, মনস্ট্রির ভিতরে এত শান্ত, এত স্নিগ্ধ পরিবেশ আপনার মন ভরিয়ে দেবে। সেখানে যেন পিন ড্রপ সাইলেন্স, একটা ছুঁচ পড়লেও তার শব্দ শোনা যাবে। এত লোক, তবু কি শান্ত। আর দেখুন, এই গৌতম বুদ্ধের চারপাশে মনস্ট্রির ভিতরে কত রকমের ডিজাইন বানানো আছে, যেন রঙের খেলা। এত সুন্দর রঙের খেলা, এত সুন্দর চিত্র যেন প্রথম দেখলাম। ভীষণ ভালো লাগলো এই মনস্ট্রিটি। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই মনস্ট্রির সামনে, মানে এই মন্দিরের ভেতরেই ছোট ছোট কাঠের টেবিল বানানো আছে। জানতে পারলাম সেখানে বৌদ্ধ অনেক বাচ্চারা থাকে এবং পড়াশোনা করে। মন্দিরের বাইরে যে ছোট ছোট ঘরগুলো আপনাদের দেখাচ্ছিলাম, বললাম পরে বলবো, সেই ঘরগুলিতে বাচ্চারা থাকে, অনেকটা আমাদের হস্টেলের মতো। বাট এখানে তারা বৌদ্ধ এবং বৌদ্ধ শিক্ষায় তারা বড় হচ্ছে। বেশ সুন্দর পরিবেশ। মনস্ট্রি দেখে আরও কিছুক্ষণ ফটো ভিডিও নিয়ে আমরা বেরিয়ে এসেছিলাম পরের গন্তব্যের দিকে। কিন্তু সেখানে যাওয়ার আগে আপনাদের জন্য আরেকটা চমক আছে। এত ঘোরাঘুরি করে আমাদের সবারই একটু চা তেষ্টা পেয়ে গেছিল। তো মনস্ট্রির সামনেই ছিল একটি চায়ের দোকান। তো আমরা সেখানে চা কিনবো, চা খাবো এই ভেবেই ঢুকেছিলাম।
কিন্তু সেখানে ঢুকে দেখলাম সেখানে চায়ের সাথে মানে মোমো, নুডলস এসব পাওয়া যায়, কিছু আপনার সোভেনিয়ার টাইপের জিনিসও পাওয়া যায়, এবং আর একটা সুন্দর জিনিস সেখানে, সেটা হচ্ছে তিব্বতী জামা কাপড় পরে ফটো তোলা যায়। এই সুযোগ কেউ কি ছাড়ে? সঙ্গে সঙ্গে আমার মাথায় এলো, আমার সাম্যবাবুকে যদি তিব্বতী ছেলে বানানো যায় তাহলে কেমন হয়। যেমন ভাবা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ওই মহিলাকে বললাম, আমাদের একটু সাজিয়ে দিন, মানে আমার সাম্যবাবুকে একটু তিব্বতী বাচ্চা হিসেবে সাজিয়ে দিন। সঙ্গে সঙ্গে ওই মহিলা খুব উদ্যোগী হয়ে ওকে তিব্বতী ছেলে বানিয়ে দিল, এবং এই ড্রেস পরে ও ফটো তুললো এবং কিছু ভিডিও করে নিলাম। কি মিষ্টি লাগছিল ওকে। তারপরে আর কি, চা খেয়ে আমরা বেরিয়ে চলে এলাম পরের গন্তব্যের দিকে। এবার আমরা যাচ্ছি খাসাডা ওয়াটারফলস। এখানকার রাস্তা ভীষণ খারাপ, এবং ড্রাইভার দাদা যেটা বললেন যে লোকালদের সাথে কিছুটা অসুবিধার জন্য এই রাস্তাটা এখানে কনস্ট্রাকশন হয়নি, গেটটাও বন্ধ করা আছে, আগে এখান দিয়ে গাড়ি ঢুকতো। তো চলুন আমরা আবার খাসাডা ওয়াটারফলস। এই ছিল খাসাডা ওয়াটারফলস। বিশাল উপত্যকা জুড়ে এই ওয়াটারফলস। খুব উঁচু নয়, কিন্তু সামনে দিয়ে অনেকটা নদীর মতো মনে হয় এই খাসাডা ফলসকে। ভালো লেগেছে, তবে মৃদুবন্ধা আমার কাছে ফার্স্ট হয়েছে। এই হচ্ছে খাসাডা ওয়াটারফলস। এখানে উপরে অনেক এরকম চান করা যায়, দুপাশে পাহাড়। এখানে হাইট খুব বেশি না, আমার হাইট খুব বেশি না, বাট দেখতে ভীষণ সুন্দর। ওইখানে ঝর্ণা ফ্লো এসে এদিকে প্রায় নদী হয়ে যাচ্ছে, তো দেখতে খুব সুন্দর। চারিদিকে টিবেটান মনস্ট্রির মধ্যেই এটা প্রায়, তো চারিদিকে টিবেটান মনস্ট্রির ওই ইয়েটা পাবেন সবাই, ফ্ল্যাগগুলো লাগানো আছে, বেশ সুন্দর। এখন আমরা ঘুরে টুরে চলে এসেছি লাঞ্চ করতে। এটা তপ্তপানি হট স্প্রিংয়ের কাছাকাছি কোনো রেস্টুরেন্ট, তো ওয়েট করছি। আমরা থালি অর্ডার দিয়েছি, ভেজ থালি, ফিশ থালি, তো আসছে না। তুমি কিছু বলবে? বলবে না? খিদে পেয়েছে? হ্যাঁ বলো না। পানি? আচ্ছা ঠিক আছে। খাসাডা ওয়াটারফলস দেখে আমরা এগিয়ে গেছিলাম তপ্তপানি হট ওয়াটার স্প্রিং এর দিকে। এখানে যাওয়ার আগে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ। সামনেই একটা দোকানে আমরা থালি নিয়েছিলাম, ফিশ থালি। সেই সব খাওয়া দাওয়া করে আমরা দেখুন চলে এসেছি তপ্তপানি হট ওয়াটার স্প্রিং। আমাদের বক্রেশ্বর যেমন আছে একই রকম উষ্ণ প্রস্রবণ, আর তাকে ঘিরে মন্দির। শান্ত পরিবেশ, খুব ভিড় ছিল না। তো আমরা মোটামুটি দেখে নিয়ে খুব তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদের যেতে হবে গোপালপুরের দিকে। অনেক মন্দিরে যেমন পয়সা ফেলার প্রচলন আছে, এখানেও সেই একই ব্যবস্থা। আমরাও সবার নামে পয়সা ফেলে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। পরের দ্রষ্টব্য ছিল ডিয়ার পার্ক। এই তপ্তপানি উষ্ণ প্রস্রবণ থেকে সেই ডিয়ার পার্ক 2 কিলোমিটার এগিয়ে যেতে হয়। যেহেতু আমার ছেলে ছিল, সেই জন্য আমরা এই ডিয়ার পার্কটিকে নির্বাচন করেছিলাম। এটা ওর ভালো লাগবে। এই দেখুন, এই হচ্ছে সেই ডিয়ার পার্কের এন্ট্রি পয়েন্ট। অন্যান্য সব জায়গার মতো এখানেও একদিকে ছিল একটি কিডস প্লে জোন। সে কি আর আমার ছেলে ছাড়ে? সেখানে গিয়ে খুব খানিক রাইড চাপলো। ওর একটা ব্যাপার কি বলুন তো, ওকে প্রত্যেকটা রাইড চাপতে হবে, সেটা 1 মিনিটের জন্য হলো। তো একবার করে সব রাইডগুলো চেপেই কিন্তু ও খুশি। যাই হোক, সেই সব করে আমরা এগিয়ে গেলাম ডিয়ার দেখার জন্য। এখানে আজকে কোনো জায়গাতে কিন্তু টিকিটের কোনো প্রয়োজন হয়নি, সবকিছু এমনি আমাদের এন্ট্রি দিয়েছিল। শুধু জিরাঙে একটা নমিনাল টিকিট এন্ট্রি ছিল। এখানে পরে যা শুনলাম বিভিন্ন রকমের ডিয়ার এখানে আছে। সেই সব বিভিন্ন ধরনের নাম না জানা হরিণগুলোকে দেখে আমরা এগিয়ে গেছিলাম পরের গন্তব্যে। যাই হোক, এখানে দেখুন আমার ছেলে কি ভীষণ এনজয় করছে। এই এমু পাখি, ডিয়ার পার্ক এগুলো নির্বাচন করার একমাত্র কারণ হচ্ছে আমার এই খুদেটি। সে খুব এনজয় করে এইগুলোকে দেখে। যাই হোক, আমরা আবার বেরিয়ে পড়েছি এবং গাড়ি করে এবার আমরা যাচ্ছি গোপালপুর। এই ডিয়ার পার্ক থেকে গোপালপুর যেতে মোটামুটি 2 ঘন্টা লেগেছিল।
আর সেই সময় আমার খুদেটি গাড়িতে একটি সুন্দর ঘুম দিয়ে দিয়েছিল। এই দেখুন, কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি গোপালপুর। গোপালপুরে এই হচ্ছে আমাদের দুরাতের আস্তানা। এই হোটেলটির নাম গোপালপুর রিসর্ট, যা সমুদ্র সৈকত থেকে মাত্র 50 মিটার দূরে। একটি ডিসেন্ট রুম, যেখানে একটি 2 বেড খাট আছে, একটি ড্রেসিং এরিয়া, একটি ওয়াশ বেসিন, একটি ওয়াশরুম, একটি ওয়ার্ড্রোব আর একটি টি ইউনিট আর একটি সিটিং এরিয়া। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। আর সব থেকে ভালো লেগেছে এই ওয়াশ বেসিনটি ওয়াশরুমের বাইরে দেওয়াতে, বেশ প্যারালালি কাজ করা যায়। আর দেখুন, আমার সাম্যবাবু এসেই কিন্তু কাজে লেগে গেছে। ও চায়ের অর্ডার দিচ্ছে, মানে অ্যাক্টিং তো সেটাই করছে। যাই হোক, সময় বেশি নষ্ট না করে আমরা চলে গেছিলাম সমুদ্র সৈকতে। গোপালপুরের সমুদ্র সৈকত আপনার দু চোখ মন সবকিছু ভরিয়ে দেবে, এত ঢেউ। সেখানে আমরা খালি জলে ভেজাভিজি করে ফিরে এসেছিলাম হোটেলে। বলে রাখি, দারিংবাড়ি থেকে যে গাড়িটা আমরা নিয়েছিলাম, সেই গোপালপুরে এসে সেই গাড়িটিকে আমরা ছেড়ে দিয়েছিলাম। এখানে আমরা ঘুরেছিলাম অন্য একটি গাড়িতে, সেটা আপনারা পরে পরে দেখতে পাবেন। যাই হোক, বিকেলবেলা দেখুন আমরা সমুদ্রে একটু লাফালাফি করলাম। তারপরে কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে এসে চা খেয়েছিলাম এবং তাড়াতাড়ি ডিনারও করে নিয়েছিলাম। চেঞ্জ করে আমরা রাত্রিবেলা আবার চলে এসে সমুদ্রে ধারে। তুমি খাবে না, তুমি দুধ খেয়েছো। ঝালমুড়ি খাচ্ছি আর সমুদ্রে ঢেউ গুনছি। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। রাতে আরেক চক্কর সমুদ্র দেখতে গেছিলাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন।